নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি মূলত 2024 ডাব্লিউবিসিএস প্রিলিমস স্ট্র্যাটেজি বিষয়ক আলোচনাটা করব। তো আমরা জানি মার্চ নাগাদ পরীক্ষাটা হবে, এরকম নোটিফিকেশান এসেছে। ফর্ম ফিল আপ চলছে, ডেট কিছুটা এক্সটেন্ড করা হয়েছে। তো আশা করছি আপনারা যারা দীর্ঘ সময় ধরে ডাব্লিউবিসিএস 2024-এর জন্য অপেক্ষা করছিলেন, তারা প্রস্তুতির মধ্যে আছেন এবং এই মুহূর্ত থেকে আমরা ধরে নিতে পারি যে আমাদের হাতে আর 1 মাস মতো সময় রয়েছে, 3 মাস সময় রয়েছে। তো সেক্ষেত্রে 3 মাসের জন্য আমরা কী কী করব এবং কী কী করব না, সেই বিষয়টা আমি এখানে তুলে ধরব। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা মক টেস্ট সিরিজ দেখা যাচ্ছে, সেটা নিয়ে আমি আলোচনা করব পরে। কিন্তু তার আগে কোন কোন বিষয়কে মাথায় রেখে এই মুহূর্তে এগোনো উচিত, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আশা করছি আপনাদের বেশ কিছুদিন ধরে প্রিপারেশান নেওয়ার জন্য সিলেবাস প্রায় শেষ হয়ে গিয়েছে বা শেষের পথে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা টপিক ধরে ধরে রিভিশন, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু রিভিশন। আমরা এতদিন ধরে যে সমস্ত বিষয়বস্তুগুলো নাড়াঘাটা করেছি, সেটা কিন্তু রেগুলার রিভিশন আমাদের দিয়ে যেতেই হবে আপ টু পরীক্ষার আগের দিন পর্যন্ত। এটা আমাদের মূল কাজ। এবং তার সাথে সাথে যেহেতু এতগুলো বিষয় রয়েছে, প্রত্যেকেরই দেখা যাবে কম বেশি একটা দুটো বা বেশ কয়েকটা বিষয়ে দুর্বলতা থেকে যায়। কারো হয়তো দেখা যাবে ম্যাথামেটিক্স, কারো দেখা যাবে ইংলিশ, কারো ইকোনমিক্স, কারো পলিটিক্যাল সায়েন্স, এরকম বিভিন্ন জনের বিভিন্ন দুর্বলতার জায়গাগুলো থাকে। এবং আমরা জানি যে প্রিলিমসের যে হিস্ট্রিতে 50 নাম্বার, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যায়। কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব বড় একটা ফ্যাক্টর হয়ে যায়, কারণ যারা পুরাতন স্টুডেন্ট আছেন তাদের কাছেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা নতুন। তো বিভিন্ন দিকগুলো লক্ষ্য রেখে এই মুহূর্তে কিভাবে এগোনো উচিত, বা সবচেয়ে বড় যেটা বিষয়, বেশ কয়েক বছর ধরে 2-3 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনের যে ধাঁচ, সেটা কিন্তু বেশ কিছুটা পরিবর্তিত হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে ভাবনা চিন্তা করে এগোতে হবে এবং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এখন এখানে একটা সুবিধা কি, যেহেতু এতগুলো সাবজেক্ট রয়েছে, টোটাল 8টা টপিক আমরা বলতে পারি রয়েছে। হিস্ট্রি যদিও দুবার সেখানে কাউন্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কোথাও একটা বা দুটো সাবজেক্টে যদি কিছুটা দুর্বলতা থেকেও যায়, সেটা নিয়ে খুব বেশি কিন্তু ভাবনা চিন্তার কিছু নেই। কিন্তু বাকি যে অংশগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ভাবনা চিন্তা করতে হবে। হিস্ট্রিতে অবশ্যই প্রত্যেককে সেই জায়গাতে পৌঁছাতেই হবে, যাতে করে 50-এর মধ্যে অন্তত 45 প্লাস স্কোর সেখানে করা যায়। তো এটা একটা বিষয়। প্রত্যেক দিন রুটিন করে চলা, আমাদের যে টার্গেট থাকবে, আমরা অন্ততপক্ষে পরীক্ষার 1 মাস আগে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে বেশ কয়েকবার রিভিশন আমরা দিয়ে নিতে যাতে পারি, এবং শেষ 1 মাসের মধ্যে আমরা কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস করব। আমি এখানে মক টেস্ট শিডিউলটা একটু দেখাই। এখানে আমরা দেখতে পাচ্ছি 23শে নভেম্বর থেকে কিন্তু ফুল লেন্থ টেস্ট শুরু হয়েছে। 23, 28 এবং ডিসেম্বর থেকে কিন্তু রেগুলার প্রত্যেক দিনই প্রায় মক টেস্টটা কিন্তু চলবে। ফার্স্ট, থার্ড, ফিফথ একদিন অন্তর অন্তর কিন্তু মক টেস্টটা দিতে হবে, এবং মোট 50টা মক টেস্ট এখানে সিরিজ রাখা হয়েছে। এখন প্রত্যেককে এইটা বুঝতে হবে যে আমাদের পরীক্ষাতে গিয়ে ঠিক যে কাজটা করতে হবে, এখানে কিন্তু সেইটার অভ্যাসটা করে যাওয়া আমাদের জন্য খুবই জরুরি। কারণ আমরা কি দেখি, যথেষ্ট পরিমাণে পড়াশোনা সত্ত্বেও, যথেষ্ট পরিমাণে প্রিপারেশন রাখা সত্ত্বেও হয়তো দেখা যাবে খুব কাছাকাছি গিয়েও কোয়ালিফাই করা গেল না। তার জন্য কিন্তু বেশ কিছু কারণ দায়ী। এবং সবার আগে প্রথমেই যে কারণটা, সেটা হচ্ছে কিন্তু যথেষ্ট পরিমাণে অভ্যাস বা প্র্যাকটিস না করে যাওয়া বা মক টেস্ট না দেওয়া। আমরা যত বেশি পরিমাণে মক টেস্ট দিতে থাকবো, তত কিন্তু আমাদের বিভিন্ন দিক থেকে অভিজ্ঞতাগুলো বাড়তে থাকবে, এবং এই মুহূর্ত থেকে আমাদের রেগুলার বেসিসে কিন্তু ফুল লেন্থ মক টেস্টটা দিতে হবে। তো এর মধ্যে যদি আপনারা সাবজেক্ট ওয়াইজ যে টেস্ট, সেগুলো যদি না দিয়ে থাকেন, সেগুলোও অবশ্যই দিতে হবে। কারণ একটা সাবজেক্টের পুরো সিলেবাস কমপ্লিট করার পর সেই সাবজেক্টটা আমি কতটা দক্ষ হতে পেরেছি, তার জন্য কিন্তু সাবজেক্ট ওয়াইজ টেস্টটাও দেওয়াটা খুব প্রয়োজনীয়। তো এখানে একটা নির্দিষ্ট অংশ, কেউ কখনো বলতে পারেন না যে তার 100% কভার হয়ে গিয়েছে সমস্ত সাবজেক্টে সব কিছু। তো একটা নির্দিষ্ট অংশ কমপ্লিট করার পরেই কিন্তু মক টেস্ট ফুল লেন্থ একেবারে দিয়ে দেওয়া শুরু করাটা খুব জরুরি, কারণ পুরো 100% সিলেবাস শেষ হয়েছে বলে কিছু হয় না। তো সেক্ষেত্রে কিছুটা বাকি থাকলেও কিন্তু প্রথম থেকেই
ফুল লেন্থ মক দেওয়াটা শুরু করতে হবে এবং সেখানে যদি 40-50 এরকম স্কোরও আসে বা তার থেকেও যদি কম কম স্কোর আসে, সেখানে কিন্তু খুব চিন্তায় পড়ে যাওয়ার কিছু নেই। ধীরে ধীরে ডেভেলপমেন্ট করতে 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 সেটা 120+, 130+ বা তারও বেশি মার্কসে নিয়ে যাওয়া সম্ভব। এবং এটা এই কারণে আরও বেশি জরুরি, আমাদের যে দুর্বলতার জায়গাগুলো আমরা খুঁজে পাবো তো বটেই, তার সাথে সাথে বেশ কিছু ট্রিক্স থাকে, বেশ কিছু জায়গা থাকে যেগুলো আমরা যদি ধরতে পারি, তাহলে কিন্তু স্কোর কীভাবে ম্যাক্সিমাইজ করে নেওয়া যায়, ঠিক কোন জায়গাতে আমাদের ফোকাস পয়েন্টটা রাখতে হবে, সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো। তো সেটার জন্যও কিন্তু এই মক টেস্টটা দিয়ে আমাদেরকে বুঝতে হবে। এবং মক টেস্টের আর একটা দিক হচ্ছে কি, মক টেস্টে বিভিন্ন টেস্টে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। কোনোটা হয়তো দেখা যাবে খুব ইজি লেভেলের কোয়েশ্চেন, কোনোটা মডারেট লেভেল, কোনোটা হার্ড লেভেল এবং কোনোটা মিক্সড। তো আমাদের প্রস্তুতিতে আমরা কোন পর্যায়ে রয়েছি, কার হয়তো মনে হতে পারে যে ওভারঅল যেটা খুব কমন যে সমস্ত সহজ প্রশ্নগুলো আসে সেটা দেখে তার মনে হতে পারে যে হ্যাঁ 120+ চলে যাচ্ছে, কিন্তু আবার একটা যখন আমরা হার্ড লেভেলের টেস্ট দেওয়া শুরু করব, তখন দেখা যাবে সেটা কিন্তু সেই অর্থে স্কোরটা সেই জায়গাতে যেতে পারলো না। তো সেইখানে আমরা কিন্তু ধরে ফেলতে পারবো যে আমাদের দুর্বলতাটা কোথায় আসছে। এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যেহেতু মক টেস্টের পরপর কোয়েশ্চেন সাজানো থাকে, সাবজেক্ট ওয়াইজ সাজানো থাকে, যেটা ফাইনাল এক্সামে থাকবে না, কিন্তু এখানে বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করা রয়েছে, যাতে করে সেই সাবজেক্টটাতে আমার প্রিপারেশন কতটা সেটা আমি খুব সহজেই ধরে নিতে পারি। জিওগ্রাফিতে হতে পারে কারো সমস্যা আছে, বা বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন জনের সমস্যা থাকে। তো সেটাও আমরা কিন্তু এখান থেকেই বের করতে পারবো যে আমাদের কোথায় দুর্বলতাটা হয়েছে। এরকম প্রায়শই দেখা যায় অনেকের ক্ষেত্রে যে তারা বেশ কয়েক বছর ধরে প্রিলিমস পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষায় বসছেন, কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করতে পারছেন না। তো সেখানে আমাদের কিন্তু এই বারবার মক টেস্ট দিয়েই সেই সমস্যার জায়গা কোনটা সেটা কিন্তু বের করে তারা নিতে পারেন। এছাড়াও আরও অনেক দিক রয়েছে। আমি কোন কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করব বা কী ধরনের স্ট্র্যাটেজি, যে বিষয়টা বলছিলাম, যে এখানে নেগেটিভ হয়ে যাওয়ার যে একটা প্রবণতা থাকে, সেখানে কতটা নেগেটিভিটি, কতটা এক্সট্রা অ্যাটেম্প্ট করলে বা যেগুলো আমার কিছুটা জানা কিছুটা জানা নেই সেটা অ্যাটেম্প্ট করলে নেগেটিভ হয়ে যাচ্ছে, তার একটা নির্দিষ্ট স্কোর কিন্তু থাকে। আমার 10টা যদি আমি কিছুটা জানা প্রশ্ন অ্যাটেম্প্ট করি, পুরোপুরি 100% জানা নেই এরকম 10টা প্রশ্ন অ্যাটেম্প্ট করলাম, সেক্ষেত্রে আমার স্কোর কেমন আসছে। 20টা অ্যাটেম্প্ট করলাম, সেক্ষেত্রে কেমন আসছে, বা প্লাস মাইনাস হয়ে গিয়ে আদৌ কি আমার প্লাসে থাকছে নাকি নেগেটিভে চলে যাচ্ছে, এই ধরনের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো। এবং বিভিন্ন মানের যখন প্রশ্ন হবে, আমাদের কিন্তু হলে বসে ঠিক করতে হয় যে আমরা ঠিক কতগুলো অ্যাটেম্প্ট করব। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমরা দেখেছি 2023-এ যখন নেগেটিভ মার্কিং যে বিষয়টা, সেটা কিন্তু 0.33 থেকে কমে 0.25 হয়েছে। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু রিস্ক আরেকটু বেশি নিতে পারতেন, বা অনেকেই হয়তো খুব কাছাকাছি গিয়ে তারা কেটেছেন, সেখানে আরেকটু রিস্ক নিলে হয়তো তাদের সেটা সঠিক হতেও পারতো, এরকমও কিছু দেখা গেছে। সুতরাং হলে বসে কিন্তু আমাদের অনেক কিছু বিষয় ঠিক করতে হবে, সেটাও কিন্তু আমরা মক টেস্ট দেওয়ার মাধ্যমেই সেই ব্যাপারটা কিন্তু রপ্ত করতে পারবো। এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, শুধুমাত্র এখানে পড়াশোনাটা শেষ কথা নয়, তারপরে আরও অনেক কিছু ধাপ কিন্তু আমাদের পার হতে হয়, তবে কিন্তু এই পোর্শনগুলোকে আমরা ক্লিয়ার করতে পারি। যাদের ম্যাথের ক্ষেত্রে সমস্যা আসে, ম্যাথের যে ম্যাথ এবং তার সাথে জিআই দুটো মিলিয়ে আমাদের যে 25 নম্বর থাকবে, সেই জায়গাতেও কিন্তু একটা আলাদা স্ট্র্যাটেজি নিয়ে চলতে হয়। তো কোন জায়গাটা স্কিপ করব, এখানে স্মার্টলি স্কিপ করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখনই দেখা যাবে যে আমরা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন যেগুলো, সেখানে আমরা রিস্ক নিয়ে নিচ্ছি, সেটা কিন্তু অবশ্যই কাম্য নয়। আমরা রিস্ক কোথায় নেব, যেখানে লজিক্যালি আমরা কোনো কিছু এলিমিনেট করতে পারছি, সেখানে কিন্তু রিস্ক নেওয়াটা যুক্তিযুক্ত। তো এই সমস্ত যাবতীয় বিষয়গুলো সেটা কিন্তু আমরা মক টেস্ট কভার করলে তবে সেটা আমাদের কাছে স্পষ্ট হবে, আমরা ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, আর কতটা পথ চলতে হবে, কিভাবে চলতে হবে, সেই সমস্ত কিছু কিন্তু মক টেস্টের মাধ্যমে করাটা সম্ভব। এবং অবশ্যই একটা নির্দিষ্ট রুটিনে চলা, প্রপার রুটিনে চলা, নির্দিষ্ট টার্গেট নিয়ে চলা, যে এই সময়ের মধ্যে আমরা এতটা কভার করব এবং এই সময়ের মধ্যে আমি এই পজিশনে আসব। তো সেই সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদেরকে রেডি হতে হবে। এবং স্মার্ট লার্নিং থেকে যেটা করা হচ্ছে এই মুহূর্তে, আগামী 3 মাসের জন্য স্ট্র্যাটেজি তৈরি করে নির্দিষ্ট ক্লাস, রিভিশন ক্লাস বলা চলে, কারণ এই মুহূর্তে 3 মাসের মধ্যে তো পুরো সিলেবাস কভার করে সেটাকে 100% প্রিপারেশন নেওয়াটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে রিভিশন ক্লাস এবং তার সাথে সাথে মক টেস্ট, এই দুটো
যদি সঠিকভাবে আমরা করতে পারি তাহলে নিশ্চিতভাবে কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করা সম্ভব। কারেন্ট অ্যাফেয়ার্স বা আরও নানান যে সমস্ত দিকের বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণটাই স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে, কখনোই হ্যাফাজার্ড পড়ে ডাব্লিউবিসিএস ক্র্যাক করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে ঠিক কী করবো, কীভাবে করবো, সেই সমস্ত নিয়ে আমি এরপরে আরও আলোচনা করব, বা বিভিন্ন ধরনের ক্লাস কী করানো হচ্ছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। এখানে আমরা ওভারঅল একটা আইডিয়া বা জাস্ট শুরুর একটা বিষয় বলা যেতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং মক টেস্টটা মোট 50টা ফুল লেন্থ 200 নম্বরের মক টেস্ট নেওয়া হবে। আশা করা যায় এখান থেকে অনেক কোয়েশ্চেন কমন থাকবে। শুধুমাত্র যে আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি বা ভুলভ্রান্তি কোথায় হচ্ছে সেটা নয়, তার থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে অনেক কোয়েশ্চেনই কিন্তু আমরা কমন পাবো, সেটাও একটা দিক। তো এই গুরুত্বপূর্ণ আলোচনাটা এখানে কমপ্লিট করছি। এর পরবর্তীতে আমরা বিভিন্ন ক্লাস এবং আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।